ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওয়েলকাম টু দ্য স্টোরি রেডিও। আজকে আমাদের নিবেদন হেমেন্দ্র কুমার রয়ের লেখা ডাবল মামলার হামলা। গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রয়ের গোয়েন্দা কাহিনী সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে শিবম, জয়ন্তর ভূমিকায় স্বাগত, ইন্সপেক্টর সুন্দরবাবুর চরিত্রে শুভঙ্কর, দীনেন্দ্রবাবুর ভূমিকায় বিভাস এবং সত্যানন্দনের ভূমিকায় কমল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে ডাবল মামলার হামলা। আজকের প্রাতরাশটা হয়েছিল পুরোদস্তুর পুণ্যভোজনের সামিল। চায়ের পেয়ালায় অন্তিম চুমুক দিয়ে এবং একটি আরামসূচক শব্দের সঙ্গে একটি মোটা সোটা চুরুট ধরিয়ে ফেললেন ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু। দৈনিক পত্রিকা খানাপিনা অব্যবহিতর পরেই উল্লেখযোগ্য সাংবাদিক পরিবেশনার ভার ছিল আমার উপরে। আমি সামনের টেবিল থেকে টেনে নিলাম খবরের কাগজখানা। জয়ন্ত বার করল তার রূপোর শামুকের নস্যতানি। সে অ্যাক্টিভ নস্য নাসিকার সাহায্যে আকর্ষণ করতেই সুন্দরবাবু বিকৃত মুখে বলে উঠলেন, তোমার ওই নোংরা সেকেলের নেশাটা তুমি কি কুসমিনকালেও ছাড়তে পারবে না? হে, জয়ন্ত বলল, কে বলে নস্য সেকেলে নেশা? সব ব্যাপারেরই উঠতি পড়তি আছে। নস্যেরও রেওয়াজ মাঝে কিছু কমে গিয়েছিল বটে, কিন্তু পাশ্চাত্য দেশে নস্যের চলন আবার নতুন করে শুরু হয়েছে। আপনি জানেন কি, এক ইংল্যান্ডেই বৎসরে 65 লক্ষ টাকার নস্য তৈরি হয়। হুশ করে মুখ থেকে ধোঁয়া ছেড়ে দিয়ে সুন্দরবাবু বললেন, বলো কি হে? খামোকা 8,15,00,000 টাকা নস্যাৎ, বড়ই অন্যায়। তারপর শুনুন, নস্য নোংরা নয় মশাই, নস্য হচ্ছে রাজকীয় নেশা। তার আভিজাত্য অতুলনীয়। নস্যের উৎপত্তি আমেরিকায়। 15শ শতাব্দীতে দ্বিতীয়বার সেখানে গিয়ে কলম্বাস তার ব্যবহার দেখে এসেছিলেন। 16 শতাব্দীতে নস্যের আমদানি হয় ইউরোপে। তারপর সেখানকার বড় বড় রাজা, রানী, সেনাপতি, আমির ওমরাও, রাজনৈতিক, কবি, শিল্পী, অভিনেতা, এমনকি সাধু সন্ন্যাসী পর্যন্ত নস্যের সেবায়িত হয়ে পড়েন। আমি তো তুচ্ছাদপি তুচ্ছ। দিগ্বিজয় নেপোলিয়নের মতন ব্যক্তিও ছিলেন নস্যগত প্রাণ। তার সোনার নস্যদানি ছিল অসংখ্য। সেগুলিরও মোট দাম হবে লক্ষাধিক টাকা। নস্যের এত কদর কেন শুনবেন? সুন্দরবাবু গাত্রোত্থান করে বললেন, না ভাই, ওই আমার এখন নস্য কাহিনী শোনার ফুরসত নেই। কেন? এত তাড়া কিসের? তদন্ত। কিসের তদন্ত? আত্মহত্যার। এক ভদ্রলোক পুত্রশোকে আত্মহত্যা করেছেন। বিশেষ হন্তদন্ত হতে হবে না, কারণ জোর তদন্ত নয়, একান্তই সহজ মামলা। তবু যেতে হবে একবার। আচ্ছা, আপনার ওই হাতে খামখানা কিসের? এই যে এর মধ্যে ঘটনাস্থলের আর লাশের খান কয়েক ফটো আছে। একবার দেখি না। জয়ন্ত খানিকক্ষণ নাড়াচাড়া করেই যেন নিজের মনেই বলে, মৃতদেহের ডান হাতে রয়েছে একটা রিভলভার। ওইটাই বোধহয় আত্মহত্যার অস্ত্র। ডান হাতের মণিবন্ধে দেখা যাচ্ছে একটা হাত ঘড়িও। সুন্দরবাবু বলেন, কোনো খেয়ালি লোকের ডান হাতেই থাকে হাত ঘড়ি। হ্যাঁ, তা থাকে বটে, কিন্তু মৃত ব্যক্তিকে একটু বেশি রকম খেয়ালি বলেই মনে হচ্ছে। এ কথা বলছো কেন? মৃতদেহের সামনে রয়েছে দাবা বোর্ডের ছক। কয়েকটা ঘটি এখনো ছকের উপরেই সাজানো আছে।
তাহলে কি আত্মহত্যার আগে ভদ্রলোক দু এক চাল দাবা খেলে নিয়ে শখ মিটিয়েছিলেন? সুন্দরবাবু বলেন, না, তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ মামলাটার প্রাথমিক তদন্তে গিয়েছিলেন আমার এক সহকারী। তবে ভদ্রলোক যে রিভলভারের গুলিতে মারা পড়েছেন তাতে আর সন্দেহ নেই। গুলিটা তার বক্ষভেদ করে পিছন দিয়ে বেরিয়ে গিয়েছিল, আর সেই বুলেটটাও পাওয়া গিয়েছে। রিভলভার আর বুলেটটা দেখবার জন্য আগ্রহ হচ্ছে। হ্যাঁ, এখনই দেখাতে পারি, আমার গাড়ির ভিতরেই আছে। সুন্দরবাবুর হুকুমে একজন পাহারাওয়ালা একটি ছোট ব্যাগ দিয়ে গেল। তার মধ্যে ছিল ঘটনাস্থল থেকে পাওয়া রিভলভার, বুলেট ও অন্যান্য জিনিস। জয়ন্ত খুব খুঁটিয়ে দেখছিল রিভলভার আর বুলেটটা। তারপর গম্ভীর স্বরে বলল, সুন্দরবাবু, মামলাটা মোটেই সহজ নয়। সুন্দরবাবু ভুরু কুঞ্চিত করে বললেন, তার মানে তোমার কথায় সোজাও বাঁকা হবে নাকি? রিভলভারটার মালিক কি মৃত ব্যক্তি ছিলেন? হ্যাঁ, তাই তো শুনেছি। তাহলে হচ্ছে এটি সবচেয়ে বড় জটিল মামলা। এ সম্বন্ধে আপনি আরও যা জানেন শুনতে পেলে সুখী হব। অতঃপর জয়ন্তের উন্মেষণের ফলে যে রহস্যনাট্যের জবনিকা হয়ে উঠেছিল তা হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত। একটা একান্ত সাধারণ মামলাকে কেবলমাত্র অসাধারণ হয়েই উঠল না, তার উপরে আরোপিত হলো এক এমন নতুন ও রোমাঞ্চকর মামলা, যা বিনামেকে বজ্রপাতের মতো চমকপ্রদ ও বিস্ময়কর। সুন্দরবাবু বললেন, ভাই জয়ন্ত, মামলাটা নিয়ে আমি এখনো সেরকম মাথা ঘামাবার সময় পাইনি, বুঝলে। আজ দুদিন সর্দি জ্বরে পড়ে আমি বিছানা নিয়েছিলাম। ওই প্রাথমিক তদন্তের পর আমার সহকারী যে রিপোর্ট পেশ করেছেন সেটুকু ছাড়া আর কিছুই জানি না। যিনি আত্মহত্যা করেছেন তার নাম রবীন্দ্রনারায়ণ রায়, বয়স 55। তিনি এই দক্ষিণ বাংলার এক জমিদার, আর দেশ ছেড়ে এই উত্তর কলকাতায় এসে বাস করতেন। বিপত্নিক মানুষ। তার একমাত্র সন্তান সত্যেন্দ্র গত মাসে কলেরা রোগে নাকি মারা গিয়েছেন। তারপর থেকেই রবীন্দ্রবাবু অত্যন্ত মনমরা হয়ে থাকতেন, এবং যতদূর শুনেছি তার এই আত্মহত্যার কারণও নাকি ওই পুত্র শোক। রবীন্দ্রবাবুর এক সহোদর ওই দেশেই থাকতেন, কিন্তু তিনিও এখন পরলোকে, এবং তারও একমাত্র পুত্র দীনেন্দ্র নারায়ণই এখন রবীন্দ্রবাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। আর যতদূর জানা যায় রবীন্দ্রবাবুর সঙ্গে তার ভ্রাতা বা ভ্রাতুষ্পুত্রের বনিবনাও ছিল না। সম্পত্তি সংক্রান্ত মতানৈতিকই নাকি এই মনোমালিন্যের কারণ। রবীন্দ্রবাবুর বাড়ি ত্রিতল, একতলা ব্যবহার করে জমিদারি সেরেস্তার কর্মচারীরা আর পাচক, দারবান, দাসদাসী ও অন্যান্য লোকজন, আর দোতলায় বৈঠকখানা, এবং তার মৃত পুত্রও সেখানে থাকতেন। ত্রিতলে রবীন্দ্রবাবু শয়নগৃহ ছাড়া আর কোনো ঘর নেই সেভাবে। পরশু গিয়েছে কালী পুজোর রাত্রি। শরীর সুস্থ ছিল না বলে রবীন্দ্রবাবু সেদিন সন্ধ্যার পরই ত্রিতলে উঠে যান, এবং পরের দিন সকালেই ঘরের ভেতর থেকে পাওয়া যায় তার মৃতদেহ। ঘরের দরজা খোলাই ছিল, যদিও তদন্তে প্রকাশ পেয়েছে যা রবীন্দ্রবাবুর আবার নাকি দরজা খুলে শয়ন করার অভ্যাসও ছিল না। বাড়ির লোকজনরা বলে রবীন্দ্রবাবুর নিষেধ ছিল নাকি সন্ধ্যের পর আর কোনো লোক সেদিন যাতে ত্রিতলে ঘরে না যায়। অন্যান্য দিনেও সে ঘরে একজন ছাড়া আর কোনো বাইরের লোক প্রবেশ করার অধিকার ছিল না, আর সেই একজন হচ্ছেন
সত্যানন্দ বসু, রবীন্দ্রবাবুর প্রধান ঘনিষ্ঠ বন্ধু। তিনি অন্য পাড়ার বাসিন্দা, প্রায় রবীন্দ্রবাবুর সঙ্গে আলাপ করতে আসতেন আর কি। রবীন্দ্রবাবুর দাবা খেলার শখ ছিল প্রচণ্ড। সত্যানন্দবাবুর আবির্ভাব হলেই দুজনে দাবার ছক পেতে বসে যেতেন, কিন্তু সবাই এক বাক্যে বলেছে ঘটনার দিন সত্যানন্দবাবু একবারও সেই বাড়ির পদার্পণ করেননি। নিজের হাতে রিভলভার ছুঁড়ে রবীন্দ্রবাবু আত্মহত্যা করেছেন, কিন্তু বাড়ির কেউ রিভলভারের শব্দ শুনতে পায়নি। অন্তত শুনতে পেলেও বুঝতে পারেননি, কারণ সেদিন ছিল কালী পুজো, আর ওই বোমা বাজির দুমদাম শব্দে সারা শহর ছিল মুখরিত হয়ে। রবীন্দ্রবাবুর ভাইপো দীনেন্দ্র খবর পেয়ে কলকাতায় এসে হাজির হয়েছেন, আর সত্যানন্দবাবুকেও বলা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত থাকতে। আজ তদন্তে গিয়ে আমি প্রথমেই তাদের এজাহার গ্রহণ করব। জয়ন্ত বলল। আমিও যদি সঙ্গে যাই তাহলে আপনার কোনো আপত্তি আছে? না না, মোটেই না, মোটেই না। মানিকও যেতে পারে, কিন্তু জয়ন্ত, হঠাৎ তোমার এই আগ্রহের কারণ কি? কোনো সূত্র পেয়েছো নাকি? যথাসময়ে জানতে পারবেন। হ্যাঁ, ওই রোগেই তো ঘোড়া মরেছে। এত ঢাক ঢাক গুড় গুড় কেন বাবা? জয়ন্ত জবাব দিল না। রবীন্দ্রনারায়ণের বাড়ি, সদর দরজায় পুলিশ পাহারা। দোতলায় বৈঠকখানে উপবিষ্ট দুইজন ভদ্রলোক। একজন প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা লম্বা চুল, সুশ্রম্ভিত মুখমণ্ডলী, চোখে কালো চশমা, দোহারা চেহারা, পরনে পায়জামা পাঞ্জাবি, একান্তে বিষণ্ণ ভাবভঙ্গি। আর একজন যুবক, বয়স 22-এর বেশি নয়, সুশ্রীহ, ফর্সা, একহারা চেহারা, জামা কাপড় পরনে বাবুয়ানার লক্ষণ, মুখ চোখ ভাবহীন। যুবকের দিকে তাকিয়ে সুন্দরবাবু শুধলেন, আপনিই বোধহয় দীনেন্দ্রবাবু, তাই না? আজ্ঞে হ্যাঁ। আর উনি? সত্যানন্দবাবু আমার জ্যাঠামশাইয়ের বিশেষ বন্ধু। উত্তম। আর বাড়ির সবাইকে ডাকুন, আমি সকলের এজাহার নেব। সকলেরই আবির্ভাব। একে একে প্রত্যেকেই এজাহার দিল। বিশেষ কোনো নতুন তথ্য প্রকাশ পেল না। এইবার জয়ন্ত জিজ্ঞেস করল, আচ্ছা দীনেন্দ্রবাবু, আপনার জ্যাঠা কি ন্যাটা ছিলেন? আজ্ঞে হ্যাঁ, তার বাঁ হাতে বেশি চলত। তাই তিনি ডান হাতেই কি কবজি ঘড়ি ব্যবহার করতেন? হ্যাঁ। রবীন্দ্রবাবুর সঙ্গে আপনাদের মনোমালিন্যের কারণ কি? কিঞ্চিত ইতস্তত করে দীনেন্দ্র বললেন, মনোমালিন্যের উৎপত্তি হয় 3টি মুক্তার জন্যে। 3টি মুক্তা? হ্যাঁ, 3টি মহামূল্যবান মুক্তা। ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। আচ্ছা, বুঝিয়ে বলছি। আমার প্রপিতামহ সুরেন্দ্র নারায়ণ রায়ের জন্যেই আমাদের বংশের সমৃদ্ধি আরম্ভ হয়। সিপাহী বিপ্লবের সময়ে তিনি ইংরেজ ফৌজে রসদ বিভাগে পদস্থ কর্মচারী হয়ে পশ্চিম ভারতে গিয়েছিলেন। সেই দেশব্যাপী অশান্তির আর বিশৃঙ্খলার যুগে কি উপায় জানি না, তিনি প্রচুর ধনদৌলতের মালিক হয়ে দেশে ফিরে আসেন। তার সংগ্রহের মধ্যে ছিল 3টি অপূর্ব ও অমূল্য। আমি শুনেছি তিনি মুক্তা পেয়েছেন কোনো এক ভাগ্যহীন নবাবের কাছ থেকে। মুক্তা 3টি আমি আগেও দেখেছি। দুটির আকার পায়রার ডিমের মতো, একটি আরো বড়। তেমন বড় বড় মুক্তা আমি আগে কখনো দেখিনি। আজকের বাজারে তাদের দাম অন্তত 2-2.5 লক্ষ টাকাও হতে পারে। এই মুক্তা কিন্তু আমার পিতামহের অধিকারে আসে উত্তরাধিকার সূত্রে। তারপর আমার জ্যাঠামশাই আর আমার পিতা দুজনেরই দাবি ছিল তাদের ওপরে।
কিন্তু জ্যাঠামশাই আমার বাবার দাবি অগ্রাহ্য করে বলেন তার বাবা ওই মুক্তাটিনটি কেবল তাকেই দিয়ে গেছে। এই নিয়েই প্রথমে মনোমালিন্য, তারপর মুখ দেখা দেখি বন্ধ। জয়ন্ত ভাবতে ভাবতে বললেন, বটে, এমন ব্যাপার। আচ্ছা, সেই মুক্তা তিনটি এখন কোথায় আছে? শুনেছি জ্যাঠামশাইয়ের শোয়ার ঘরে লোহার সিন্দুকে, কিন্তু সে ঘর তো এখন পুলিশের জিম্মায়। সুন্দরবাবু করলেন একটি নিষ্ঠুর প্রশ্ন। তাহলে রবীন্দ্রবাবুর মৃত্যুর ফলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, তাই তো? দীনেন্দ্র বিরক্ত মুখে বললেন, লাভ লোকসানের হিসাব এখনো আমি খতিয়ে দেখিনি মশাই। কিন্তু পুলিশ তো দেখতে বাধ্য। দেখুক। জয়ন্ত এবারে সত্যানন্দের মুখের পানে তাকিয়ে বললেন, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে রবীন্দ্রবাবুর মৃত্যুর জন্য আপনি বড়ই কাতর হয়ে পড়েছেন। সত্যানন্দ করুণ স্বরে বলল, কাতর হব না? তিনি আর আমি ছিলুম হরিহর আত্মার মতো। বহু সুখ দুঃখের দিন আমাদের একসঙ্গে কেটে গিয়েছে। তাহলে আপনারা ছিলেন পুরাতন বন্ধু? না, ঠিক তা বলতে পারি না। তার সঙ্গে আমার আলাপ বছর চারেক আগেই, কিন্তু এরই মধ্যে আমাদের ঘনিষ্ঠতা নিবিড় হয়ে ওঠে, পুরাতন বন্ধুত্বের মতোই। রবীন্দ্রবাবু আপনার সঙ্গে দাবা খেলতে ভালোবাসতেন? হ্যাঁ, আমি এলেই তিনি পারতেন দাবার ছক। আচ্ছা, রবীন্দ্রবাবুর মৃত্যুর দিনেও তার সঙ্গে আপনি দাবা খেলেছিলেন? আজ্ঞে না, সেদিন আমি নিজের বাড়ির বাইরে পা বাড়াতেই পারিনি। কেন? অসুস্থতার জন্যে, উদারাময়। কিন্তু সেদিনও সন্ধ্যার সময় বা পরে রবীন্দ্রবাবু দাবা খেলেছিলেন। অত্যন্ত বিস্মিতের মতো সত্যানন্দ নিজের ঘন দাড়ির ভিতরে অঙ্গুলি চালনা করতে করতে বললেন, কেমন করে জানলেন? শুনছিলেন ডাবল মামলার হামলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টসে বিবেক, পোস্টার মেকিংয়ে শিবম। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন, সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেলে সেন্ড করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ।